ভাইরাল হয়েছে, তারা পরে যোগাযোগও করতে শুরু করেছে আপনাদের দলের নেতারা। অমানবিক ছবি, অমানবিক ছবি গোটা দেশে এক বাংলা যারা বলেন তাদের উপর একটা অমানবিক রাষ্ট্রীয় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে বিজেপি। যারা বাংলাভাষী ভারতীয় তাদের যেভাবে হ্যারাস করা হচ্ছে একের পর এক। আমাদের অন্যতম মুখপাত্র পার্থপ্রতিম রায় টুইট করেছেন, কোচবিহারের কিছু যারা বাইরে কাজ করেন, হরিয়ানায় যেভাবে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, যেভাবে এক মহিলা আর্তনাদ করছেন, অমানবিক পরিস্থিতি। মাননীয় মুখ্যমন্ত্রী তো এরই প্রতিবাদ করছেন। বাংলা ভাষায় কথা বলা মানেই তো বিদেশি হতে পারে না। এসব হচ্ছে কি গোটা দেশে? আজকে যারা বিপদ বুঝতে পারছেন না, যেদিন সেই বিপদ আপনার চৌকাঠে এসে পৌঁছবে সেদিন আপনি অনুভব করবেন বিজেপি বাংলা এবং বাঙালির উপর রাগে কিভাবে বাংলাকে শুধু অসম্মান করছে না, বাঙালিদের অস্তিত্বে ভিতে আঘাত করছে এই ভারতীয় জনতা পার্টি। একের পর এক রাজ্যে এই ঘটনা ঘটছে। যারা বাংলা বলছে, যারা এখানে মতুয়াদের মধ্যে যে বিজেপির যিনি আছেন তারা নাকি সব হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তাহলে মতুয়াদের উপর আক্রমণ করছেন কেন? মতুয়াদের আটক করছেন কেন? রাজবংশীদের আটক করছেন কেন? ওরাও তো হিন্দু, ওনারাও তো হিন্দু। উত্তম কুমার ব্রজবাসী নোটিশ পাবে কেন? তিনিও তো হিন্দু। আসলে এরা বাংলা এবং বাঙালির উপর এই আক্রমণটাকে নামিয়ে আনছে। আমরা অনুপ্রবেশকারীদের সমর্থক নই। অনুপ্রবেশটা রোখার দায়িত্ব হচ্ছে অমিত শাহের, বিএসএফ এর। বাংলা দিয়ে যদি দুজন ঢুকে থাকে তাহলে ত্রিপুরা সীমান্ত দিয়ে তো 20 জন ঢুকছে। সেখানে তো ডবল ইঞ্জিন সরকার, আসামে ঢুকেছে। তাহলে বাংলাকে টার্গেট করে এই কাজ করা হচ্ছে কেন? বাংলা ভাষা বলাটা কি দোষের? আমাদের মাতৃভাষা বাংলা, আমরা পশ্চিমবঙ্গের বাঙালি, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই বাঙালিরা রয়েছেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই বাঙালিরা রয়েছেন। অন্য রাজ্য থেকে যেমন এ রাজ্যে অনেকে কাজে এসেছেন, এ রাজ্য থেকেও স্কিল্ড বাঙালি যারা তাদেরকে অন্য রাজ্যে নিয়ে গেছে। আজকে যদি সেখানে এই দমন পীড়ন চলে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সর্বাত্মক বিরোধিতা শুরু হবে এরপর। যে অমানবিক ভাবে, আর কাদের কথা বলছেন? জঙ্গি কাদের কথা বলছেন? আজকেও গুজরাট থেকে ধরা পড়েছে জঙ্গি। 4 জন জঙ্গিকে গুজরাট এসটিএফ ধরেছে। আমরা বিস্তারিত খবরাখবর নিচ্ছি। 4 জন জঙ্গিকে, 2 জন গুজরাট থেকে, 2 জন দিল্লি থেকে। দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ, নজিরবিহীন একটা ভুয়ো কূটনৈতিক লোক ধরা পড়ছে, যে একটা ভুয়ো দূতাবাস চালায়। তার কাছে গোটা 20-30 দেশের নথি বেরোচ্ছে। কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশে হচ্ছে। আর হয়রানি কাদের হচ্ছে? উত্তরপ্রদেশে যেখানে আপনাদের যে ধরা পড়েছে, গুজরাটে ধরা পড়ছে, দিল্লিতে ধরা পড়ছে, আপনাদের এলাকায় হচ্ছে এগুলো। ওই তারা তো বেঙ্গলি স্পিকিং নয়। তাহলে আপনি রাগ ডাকিয়ে বেঙ্গলি স্পিকিংদের উপর মেটাচ্ছেন কেন? যদি কোথাও কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে থাকে তার দায় আপনাদের, কারণ সীমান্তটা আপনাদের দায়িত্ব। কিন্তু তার মানে বেঙ্গলি স্পিকিং বাঙালি মানেই বাংলাদেশি, এটা আপনাদের কোন সাহসে আপনারা এই ন্যারেটিভ তৈরি করছেন? তো আগুন নিয়ে খেলা। যারা আমরা ভারতীয় বাঙালি, গরিব পরিবার, একটু অন্য রাজ্যে কাজ করছেন,
নারকীয়ভাবে পৈশাচিকভাবে তাদের হয়রানি করা হচ্ছে। উড়িষ্যায় আটকে রাখা হচ্ছে, অন্য সবকটা একের পর এক রাজ্য থেকে খবর আসছে। কোথাও রাজবংশীদের আটকে রাখা হয়েছে, কোথাও মতুয়াদের হ্যারাস করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতিতে নজর রাখছেন। যা যা করা প্রশাসনিকভাবে, রাজনৈতিক প্রতিবাদে যতভাবে যা যা করা হচ্ছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী সার্কুলারও দিয়ে দিয়েছেন, যে যে রাজ্যে এই ধরনের বাঙালিদের ওপর অত্যাচার হবে, আটকে রাখা হবে, সেই যে এলাকা থেকে তারা গেছে সেই এলাকায় বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্ণা শুরু হবে। এরই পাশাপাশি উঠে আসছে আরো একটা বিষয়, এসআইআর, যেখানে একটা নির্দিষ্ট সূত্র বলছে যে পশ্চিমবঙ্গেও অগাস্ট মাস থেকে এসআইআর এর কাজকর্ম শুরু হবে গোটা দেশের পাশাপাশি। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য জানিয়েছেন, যেগুলো দেশের বৈধ পরিচয়পত্র নাগরিকত্বের, সেইগুলো যাদের কাছে আছে তারা তো নাগরিক। তাহলে নতুন করে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার এই খেলাটা কেন শুরু হচ্ছে? যাদের কাছে প্যান আছে, যাদের কাছে আধার আছে, যাদের কাছে সচিত্র পরিচয়পত্র আছে, আজকে যদি তাদেরকে বাদ দেওয়া হয়, তাহলে তাদের ভোটের উপর দাঁড়িয়ে যে সরকার তৈরি হয়েছে কেন্দ্রে, তাহলে সেই সরকারটার বৈধতা কেন থাকবে? যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে কেন্দ্রে সরকার গঠন হয়েছে 24 সালে, যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে বিজেপির এমপিরা এমপি হয়েছে, তাহলে তারা সেই পদে থাকেন কি করে? যদি ভুয়ো ভোটার লিস্টের উপর তারা থাকেন, তাহলে ভোটার লিস্টের পর অবিলম্বে আবার লোকসভা নির্বাচন করা হোক। তাহলে আপনারা যদি ঢালাও ভোটারকেই বাদ দিতে আরম্ভ করেন, অবৈধ বলেন, তাহলে অবৈধ ভোটার, অথচ বৈধ ভোট এবং আপনি বৈধ এমপি, আপনি বৈধ প্রধানমন্ত্রী, এটা কি করে হতে পারে? হয় নাকি কখনো? ফলে মানুষের পরিচয় নিয়ে জেনুইন যারা পশ্চিমবঙ্গবাসী, যারা অবৈধ অনুপ্রবেশকারী নয়, তাদের উপর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি আঘাত আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সর্বাত্মক আন্দোলনে যাবে। পার্লামেন্টে এটা নিয়ে কোনো আলোচনার জায়গাই থাকছে না বলছে, তার কারণ গ্রহণই করা হচ্ছে না। বলা হচ্ছে যে এটা যেহেতু ইলেকশন কমিশনের বিষয়, গভর্নমেন্টের বিষয় নয়, ফলে পার্লামেন্টে কোনো আলোচনা হবে না। এটা কোনো কাজের কথা নয়। এটা তো অবিলম্বে সংসদে, তো আমাদের সাংসদরা তো সরব হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন, সংসদে সরব হতে চান, কিন্তু বিজেপি গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। এত বড় চেহারায় ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত করছে, এত বড় একটা বিপদ, মানুষের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে, ভারতীয় মানুষের অস্তিত্বের শিকড় নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে, সেটা নিয়ে লোকসভায় আলোচনা করা যাবে না? এটা কি আর কি হচ্ছে নাকি? বিজেপি যেটা করছে গণতান্ত্রিক পরিকাঠামো, এটা হতে পারে না। মানুষের, ভারতীয় মানুষের রাজনীতির স্বার্থে মানুষের অস্তিত্বের শিকড় নিয়ে টান দিচ্ছে বিজেপি। অনুপ্রবেশ কেউ সমর্থন করছি না। সীমান্ত আপনার দায়িত্ব। বাংলা দিয়ে 2 জন ঢুকলে 20 জন ত্রিপুরা দিয়ে ঢুকেছে, অসমে ঢুকেছে, আপনি অনুপ্রবেশ রুখতে পারেননি। আর সেইটাকে উপলক্ষ করে আপনি রাগ ফলাচ্ছেন, ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। মহারাষ্ট্রে যা কাণ্ড কারখানা করেছেন ভোটার তালিকায়, দিল্লিতে যা কাণ্ড কারখানা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ধরেছেন, প্রতিবাদ হচ্ছে।
এবং সেই প্রতিবাদটা সংসদে হচ্ছে, ওরা কথা বলতে দিচ্ছে না, সংসদ ভবন চত্বরে হয়েছে, রাজ্যে হবে, প্রতিটি পাড়ায় হবে। বীরভূম সফরে মুখ্যমন্ত্রী নিজে নামছেন রাজপথে। গোটা বাংলা মানুষের অধিকার, নাগরিকত্বের অধিকার, বাংলার বিরুদ্ধে, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ, এই সমস্ত নিয়ে হতে চলেছে প্রতিবাদ। আলিপুরদুয়ারের একজন মহিলা, আদিবাড়ির চাষা, 30 বছর আগে তার বিয়ে হয়েছিল আলিপুরদুয়ারে। এখন তাকে আসাম সরকার এনআরসি নোটিশ করেছে। মর্মান্তিক, অমানবিক, কি করে হতে পারে এটা? পুরোদস্তুর ভারতীয় সেই মহিলা আমাদের রাজ্যে ছিলেন ফালাকাটায়, তার বিয়ে হয়েছে, আসামে গেছেন, তাকে নোটিশ ধরিয়ে দিয়েছে। এর আগে আমরা যে ভয়ঙ্কর খবর পেয়েছিলাম অন্য রাজ্য থেকে, এই ডিটেনশন ক্যাম্পের নামে পরিবার ভেঙে গেছে, পরিবারের একজন বাইরে, একজন ডিটেনশন ক্যাম্প। এটা হচ্ছে কি? ব্রিটিশ একরকম ভাবে ডিভাইড অ্যান্ড রুল করতে গেছিল, সেই ডিভাইড অ্যান্ড রুল নীতিটা আর এক ফরম্যাটে বিজেপি চাপিয়ে দিতে চাইছে। ব্রিটিশের মূল নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল, ওরা যে ধাঁচে ডিভাইড অ্যান্ড রুল করতে গেছিল, বিজেপি ফরম্যাটটা চেঞ্জ করছে, কিন্তু নীতিটা ডিভাইড অ্যান্ড রুল। আমি রুল করার জন্য আমি সমাজটাকে ডিভাইড করব, আমি রুল করার জন্য আমি মানুষকে ডিভাইড করব। ফলে ব্রিটিশের বিরুদ্ধে 1947 সাল পর্যন্ত যে আওয়াজ উঠেছিল, ইংরেজ ভারত ছাড়ো, আজ 2025 সালে এসে সেই আওয়াজটা তোলার সময় এসছে, বিজেপি বাংলা ছাড়ো, বিজেপি ভারত ছাড়ো। আরেকটা ঘটনা, যে কোচবিহারে হালাল মিয়া নামে শীতলকুচি একটা পরিযায়ী শ্রমিক, 19 তারিখ থেকে তাকে আটকে রেখেছে হরিয়ানার পুলিশ। এই খবরগুলো তো আসছে বারবার, সমস্ত রাজ্য থেকে আসছে, হরিয়ানা থেকে আসছে, ওড়িশা থেকে আসছে, মহারাষ্ট্র থেকে আসছে, সমস্ত জায়গা থেকে আসছে। ফলে আলাদা করে এই গোটাটাই তো একটা সামগ্রিক বিপদ। কোথাও যাকে আটকানো হচ্ছে তিনি ধর্মে মুসলমান, কোথাও যাকে আটকানো হচ্ছে বা হয়রান করা হচ্ছে তিনি ধর্মে হিন্দু। কুচবিহারে বা উত্তর বাংলার জায়গায় গিয়ে বলছে আমরা রাজবংশীদের পাশে, আর অন্য রাজ্যে গিয়ে রাজবংশীদের হয়রান করছে। রাজবংশী তো হিন্দু। এখানে মতুয়াদের কাছে গিয়ে বলছে আমরা মতুয়াদের পাশে আছি, অন্য রাজ্যে মতুয়াদের বলছে অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে সেখানে হ্যারাস করছে। এই যে দ্বিচারিতার রাজনীতি বিজেপি করছে, ভয়ঙ্কর পরিবেশের দিকে যাচ্ছে। সবাই একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির এই আগুন নিয়ে খেলা থামাতে হবে। এতে শুধুমাত্র ওরা মুসলমানদের টার্গেট করছে তাই নয়, ওরা তো হিন্দুদেরও টার্গেট করছে। নইলে রাজবংশী, মতুয়া এরা কি করে হ্যারাস্ট হচ্ছেন ভিন রাজ্যে? বাংলা বললেই সে নাকি বাংলাদেশি, হয় নাকি কখনো? এবার প্রত্যেকে যখন বলবে আপনি আপনার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দিন, কার পক্ষে জোগাড় করা সম্ভব? এখন এই নতুন নতুন জিনিস নিয়ে সমস্ত হ্যারাসমেন্ট শুরু হচ্ছে। বলছে আধার মানবো না, তাহলে করেছেন কেন? প্যান মানবো না, করেছেন কেন? সচিত্র পরিচয়পত্র মানবো না, করেছেন কেন? নতুন করে কাউকে যদি বলে আপনার বাবার বার্থ সার্টিফিকেট দেখান, নইলে ক্যাম্পে পাঠিয়ে দেবো, আপনার মায়ের বার্থ সার্টিফিকেট দেখান, যে দিল্লির নেতারা ফতোয়া দিচ্ছে তাদের বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে? যে বিজেপির নেতারা এখানে সমর্থন করছে তারা তার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে? ইয়ার কি মারার জায়গা পায়নি? সামনে তো পুজো আসছে, বাঙালি তো পুজোর সময় একাধিক রাজ্যে ঘুরতে যায়, কতটা নিরাপদ মনে করছেন এবার? দেখুন, বিষয়টা খুবই স্পর্শকাতর, বিষয়টা খুবই স্পর্শকাতর। বিভিন্ন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে
বাংলা ভাষীদের বিরুদ্ধে যে ন্যারেটিভটা তৈরি করেছে এবং যেখানে সেখানে যে অত্যাচারটা শুরু করছে, হয়রানিটা শুরু করছে, প্রত্যেককে সতর্ক থাকা উচিত, সতর্ক এবং সচেতন থাকা উচিত। কারণ ওরা এই সময়টা মরিয়া হয়ে ডিস্টার্ব করতে নেমেছে। ফলে আমরা কাউকে কোনো যান বা যাবেন না এই ধরনের কথা যদি নাও বলি, কিন্তু প্রত্যেককে সচেতন এবং সতর্ক থাকতে হবে যাতে কোথাও গিয়ে কোনো রকম বিপত্তির মধ্যে, চক্রান্তের মধ্যে না পড়ে। বাংলাদেশি দুজন বাসিন্দাকে গল্প করে ধরা পড়েছে। তারা এখানে চিকিৎসা করতে এসেছিল, বাংলাদেশি হিন্দু নাগরিক। তারা ফিরে যাওয়ার সময় বিএসএফ তাদের ব্যাগ থেকে ভারতের আধার কার্ড, রেশন কার্ড এসব উদ্ধার করেছে। দেখুন, কিছু এলাকায় কিছু বিচ্ছিন্ন ব্যতিক্রমী ঘটনা যুগ যুগ ধরে চলে এসেছে এবং তার জন্য বিএসএফই দায়ী। কারণ বর্ডারটা পাহারা দেয় বিএসএফ। এটা কখনো, এটা আজকের সমস্যা নয়, নতুন সমস্যা নয়। আর দু চারটে বিচ্ছিন্ন ঘটনা মানেই সেটা সামগ্রিকতা নয়, এটা একদম পরিষ্কার কথা। এ নিয়ে বহুবার বহু আলোচনা হয়েছে, সিনেমাও হয়েছে, কিন্তু সীমান্তটা বিএসএফ এর দায়িত্বে, তো সেগুলো তো বুঝতে হবে। হুমায়ুন কবির, যাকে দলের পক্ষ থেকে দুবার শোকজ করা হয়েছে, তিনি এখন নতুন দল গঠনে হুমকি দিচ্ছেন। তার ব্যাপার, কোনো পদক্ষেপ করছে তার ব্যাপার। তৃণমূল কংগ্রেস সবই দেখছে, নজর রাখছে, কিন্তু কথায় কথায় কেউ কিছু বললেই আর কেউ কিছু করলেই বা কারণ কোনো ব্রেকিং নিউজ দেখা গেলেই সঙ্গে সঙ্গে পরের মিনিটে তার প্রতিক্রিয়াজনিত পদক্ষেপ নিতে হবে, সেরকম কোনো মানে নেই। তৃণমূল কংগ্রেস একটা বিরাট বড় পরিবার, বড় দল। কেউ যিনি যা বলছেন বলুন, সবাই নজর রাখছে, সময় এলে দেখতে পাবেন। কালকে যে ইলেকশন কমিশনের তরফ থেকে চিঠি পাঠানো হলো, একটু প্রশ্ন করবো এটার সঙ্গে। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওনার বিক্ষোভ নয়, ওনার মূল বিক্ষোভ হচ্ছে অপূর্ব সরকার, খলিলুর রহমানের মতো জেলা নেতৃত্ব। ওনার বক্তব্য যে উনি অনেক একজন পরীক্ষিত কর্মী হওয়া সত্ত্বেও বারে বারে দৃষ্টি আকর্ষণ করার পর অবহেলিত, তাই দল করতে যায়। কোনো মন্তব্য করছি না তো। দল বিষয়টা দল নজর রাখছে, ওনার সঙ্গে তো আগেও কমিউনিকেট করেছে দল, বাকিটা দল দেখছে। কালকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানোর মুখ্য সচিবকে, রাজ্যের যে মুখ্য নির্বাচন আধিকারিকের দেখুন, এই যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আলাদা, তো দপ্তর তো আলাদাই। সিপিএম জমানায় দপ্তরটা মহাকরণে ছিল, মহাকরণে বসতো। মুখ্যমন্ত্রী যেখানে বসতেন, মন্ত্রিসভা যে বাড়িতে বসতো, সেখানেই মুখ্য নির্বাচনী অফিসার বসতেন। এখন সেটা নয়, এখন সেটা ওপাশে উঠে গিয়েছে। মামালবাড়ি বিল্ডিং বোধ হয় না, ওখানে নতুন আলাদা বাড়িতেই উঠে গিয়েছেন। তো এখন যদি যেটা চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এটা প্রশাসনিক বিষয়, রাজ্য সরকার খতিয়ে দেখে যথাসময়ে প্রতিক্রিয়া জানাবে। আমরা শুধু এইটুকু বলতে পারি, যেটা হচ্ছে বিজেপির হতাশার বহিঃপ্রকাশ। একটা সময় বলতো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হবে, হলো, বিজেপি হারলো, তৃণমূল জিতলো। একবার বললো কেন্দ্রীয় বাহিনী পাড়ায় পাড়ায় বুথে বুথে ঘুরিয়ে নির্বাচন হবে, হলো, তৃণমূল জিতলো। তো ফলে ব্যাকডোর দিয়ে আর কি করা যায়? এখন ভাবছে নির্বাচন কমিশনটা পুরো যদি দখল করে নেওয়া যায়। আরে মানুষের মনটা দখল করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি নির্বাচন কমিশন দখল করে কি রেজাল্ট উল্টাবে? আব কি বার 250 পার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আর এনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিরেক্টিভস, সে বিষয়ে সরকার মন্তব্য করবে বা সরকার বিবেচনা করবে। আমি রাজনৈতিক দল হিসাবে বলতে পারি, যত রকম ছলচাতুরি করার করো, এগুলো তোমাদের সব প্যানিক রিয়াকশন। নির্বাচন কমিশন হচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী হচ্ছে না, চার্টার্ড প্লেন পাঠিয়ে তৃণমূল থেকে গাদাল নেতা তুলে নিয়ে গিয়ে হয়নি। এখন ভাবছে নির্বাচন কমিশনটা যদি দখল করা যায়। ওই প্রসঙ্গে তো আমরা পরিষ্কার বলছি, তুমি নির্বাচন কমিশন দখল করো, আর ভোটার সাধারণ মানুষের হৃদয়টা দখল করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো তুমি নির্বাচন কমিশন দখল করে করবে কি? থ্যাংক ইউ। দিলীপ ঘোষ
তিনি বলছেন খড়গপুরে তিনি দাঁড়াবেন না সে নিয়ে তিনি বলছেন যে আগে তো পার্টি 24 অন্য জায়গা থেকে দাঁড় করিয়েছিল, ওকে পার্টি বুঝেছে কি হয়েছে, তাহলে এবার পার্টি সিদ্ধান্ত নেবে দেখা যাবে সুপ্ত বাসনা করা। সেটা তো ওনাদের ব্যাপার। উনি দিলীপ ঘোষ অন্য দল করেন, বিজেপি করেন, তাদের ব্যাপার। তিনি কোথায় দাঁড়াবেন সেটাও তো আবার বড় কথা নয়। পার্টির বাকিরা তাকে কোথায় দাঁড় করাবে। এর আগেও তো ওনাকে সিটিং এমপি ছিলেন মেদিনীপুরে, সিটিং এমপিকে কেটে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়ে দিল। ফলে এটা সম্পূর্ণ ওনাদের দলের বিষয়, ওনাকে ওনার দলের বিষয়টা বুঝতে হবে। এ নিয়ে আমরা কোনো মন্তব্য করবো না। আমরা শুধু এইটুকু বলছি, খড়গপুরে এবার আমাদের বিধায়ক জিতে আসবে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক আসবে খড়গপুর থেকে, বিজেপির বিধায়ক আসবে না বিধানসভায়। পাড়ায় সমাধান নিয়ে বিজেপি বলছে যে পাড়াতে গেলে তৃণমূল কংগ্রেস নাকি মারধর খায়। তৃণমূল কংগ্রেস তো সারা বছর পাড়াতেই থাকে, পাড়াতে গেলে মানে কি? আমি আবার বলছি, এই যে এইসব এগুলো হচ্ছে সস্তা, ওনারা যত বলবেন না এই রুচিহীন সস্তা কথাগুলো। দিলীপ ঘোষের পাড়া কোনটা? দিলীপ ঘোষ থাকেন এক জায়গায়, দিলীপ ঘোষ দাঁড়াতে গেছিলেন মেদিনীপুরে, সেখান থেকে তাকে পাঠিয়ে দিয়েছে দুর্গাপুরে। ওনার পাড়াটা কোথায় সেটা ঠিক করুন না উনি। তার মধ্যে আবার কোথায় গেছিলেন বিজেপির লোকেরাই তো ওনাকে তাড়া করলো দেখলাম। ওনার পাড়ায় তাড়া তো উনি খেয়েছেন। উনি তো একটা মিটিং করতে গেছিলেন, সেই মিটিং ওনাকে করতে দেয়নি বিজেপির লোকেরা। তারা আবার কি কথা বলছে? পাড়ার যে যতগুলি এগুলো হচ্ছে একদম প্যানিক রিয়াকশন বিজেপির। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী 60টা 70টা 80টা 90টা চলছে, দুয়ারে সরকার সাকসেসফুল। এরপরে আর একটা মডেল, আর মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা করেন গোটা ভারতবর্ষের বাকি রাজ্যগুলো আগামী দিন সেই মডেল করেন। এখন পাড়ার মধ্যে যে ছোটখাটো কিছু কাজ থাকে, সেগুলো যদি সরকারি অফিসারদের সঙ্গে কমিউনিকেশনে গিয়ে হয়, ওরা বুঝতে পারছেন যেটুকু 2-4টে ভোট পেতেন সেগুলো এবার চলে যাবে। সেই কারণে এই প্যানিক রিয়াকশন। আর পাড়ায় গেলে কি হয়, তৃণমূল কংগ্রেস সারা বছর তো পাড়াতেই থাকে। তৃণমূলের প্রত্যেকটা নেতা নেত্রী তারা পাড়ায় থাকেন, পাড়ার ক্লাব করেন, পাড়ায় পুজো করেন, পাড়ায় মিছিল করেন। আপনাদের মতো তো কখনো পাড়ায় যান না। পাড়ার পুজোটার সঙ্গেও তো কেউ জড়িত নয় বোধহয়, পাড়ায় ক্লাবটাও করেন না, তাদের মুখে আবার বড় বড় কথা। এটা নিয়ে যখন দুয়ারে সরকার শুরু হয়েছিল তখনও বিরোধীরা একটা কথা বলেছিল যে পঞ্চায়েত আছে, স্থানীয় প্রশাসন আছে, তাদেরকে দিয়ে কি তাহলে কাজ হচ্ছে না, তার জন্য সরকারি পরিষেবা নামাতে হচ্ছে। ঠিক এই পাড়ায় সমাধান নিয়েও একই প্রশ্ন তুলছেন ওনারা। প্রশ্ন তুলে যাবেন, মানুষ পরিষেবাও পাবেন, তৃণমূল ভোটও পাবে, বিরোধীরা হেরেও যাবে, মিটে গেল। ওনারা প্রশ্ন তুলেই যাবেন। তৃণমূল কাজ করেই যাবে। ভোটে তৃণমূল জিতবে আর ওনারা হেরেই যাবেন। যদি কাজটাকে ফুল প্রুফ করার জন্য রুটিন সিস্টেম, সাধারণ সিস্টেমের সঙ্গে ভ্যালু অ্যাড করে আরও কিছু শাখা প্রশাখাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মডেলে কাজ করান এবং তাতে মানুষের পরিষেবা বাড়ে, তাতে ওদের দুঃখ কোথায়? এগুলো প্যানিক রিয়াকশন। বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনা, এই প্রজেক্ট আবার পাড়ায় বাড়ি মানুষকে স্পর্শ করবে, খুশি করবে। বিরোধীদের বাড়ির লোকেরাও তো সাড়া দেবেন এসবে। সেইখান থেকেই তাদের এই প্যানিক রিয়াকশনের নেগেটিভ কমেন্ট। আচ্ছা, একটা প্রশ্ন করলাম। আজকে সকালবেলা কুণাল ঘোষ তার ফেসবুক পোস্টে একটা পোস্ট করেছেন যে দমকা হাওয়ায় মুখোশ উড়ে যান। হঠাৎ এরকম একটা পোস্ট। আমার পুজো নিয়ে একটা আগামী লেখার টিজার। এটা কি মানে পুজো নিয়ে পুজোর একটা আগামী লেখার টিজার। আমি অতীতেও তো এগুলো করেছি। আমি কোনো লেখা শুরু করলে সেগুলো দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটুখানি করি না। অন্য কোনো বার্তা কি কিছু আছে? পুজোর লেখা, আমার লেখা পড়বেন সকলকে, একটাই বার্তা। বাঙালিদের ওপর হেনস্থার প্রতিবাদে একটা সিপিআইএমকে পথে নামতে দেখা গেল। তারাও এই বিষয়টা নিয়ে যা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন প্রথমে, সিপিএম সেগুলো বোঝে না। সিপিএমই তো বিজেপিকে বাড়িয়েছে। এ রাজ্যে সিপিএম মিছিল করছেটা কি?
সিপিএম এর ভোটটাই তো গেছে। সিপিএম এর যে লোকগুলো আজকের মিছিলেও সিপিএম এর পতাকা নিয়ে যারা হেঁটেছে তারাই তো বাড়িতে গিয়ে বুথে গিয়ে বিজেপিকে ভোট দেবে। সিপিএম এর যারা বড় বড় কথা বলে তাদের পাড়ায়, তাদের এলাকায় তাদের পার্টি থার্ড হয়, ফোর্থ হয়। বিজেপি যে 2-4টে ভোট বেশি পেয়েছিল, তৃণমূলের তো ভোট কমেনি, তৃণমূলের তো ভোট বেড়েছে। বিজেপি আগের তুলনায় যে 2-4টে ভোট বেড়েছিল সেগুলো তো সিপিএম এর ভোট কমেছিল, সেটা ট্রান্সফার টু বিজেপি হয়েছে। তো বিজেপির আত্মাটাই তো হচ্ছে সিপিএম। আজকেও সিপিএম এর মিছিলে যারা পা মিলিয়েছে বাড়ি ফিরে বুথে গিয়ে বিজেপিকে ভোট দেবে। আর ওদের সব বড় বড় নেতারা, কে রাজ্য সম্পাদক, কে আগুন পাখি, কে সাবমেরিন, তাদের পাড়ার বুথগুলোতেও তো সিপিএম থার্ড ফোর্থ হয়, তাদের আবার বড় বড় কথা। বাংলাদেশের একটা ইস্যু, জাল বাবা মা দেখিয়ে এখানে এসে ভোটার কার্ড বানিয়ে ফেলেছে। জাল বাবা মা আমি আবার বলছি সীমান্তবর্তী এলাকাগুলিতে যুগ যুগ ধরে কিছু বিচ্ছিন্ন দুষ্টচক্র, যুগ যুগ ধরে কিছু ব্যতিক্রমী জটিল বিষয় রয়েছে, সেগুলো ঠেকানোর কাজ বিএসএফ ফেল করে বলেই এই ধরনের কাজগুলো হয়। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা ত্রিপুরা, ওপাশে অসম, সব জায়গায় রয়েছে। ফলে কোনো ব্যতিক্রমী ঘটনা দিয়ে সামগ্রিকতা মূল্যায়ন হয় না। থ্যাংক ইউ।